Imagination is more important than knowledge. আলবার্ট আইনস্টাইনের এই কথাটা কে বা না জানে, বিশেষ করে যারা পদার্থবিজ্ঞানে পড়াশোনা করেছে। আলবার্ট আইনস্টাইনের নামের সাথে অনেকটাই জড়িত। বিভিন্ন ইয়ারে ইউনিভার্সিটিতে আইনস্টাইনের বিভিন্ন সমীকরণ বা তত্ত্ব পড়তে হয়। বাংলাটা হচ্ছে জ্ঞান অপেক্ষা কল্পনা অধিক গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আজকে তোমাদের সামনে আবারও হাজির হলাম, তোমাদের আতিক স্যার। সবাইকে স্বাগতম আতিকস ফিজিক্স সলিউশনে, ফেসবুকে এবং ইউটিউবে। যারা নতুন দেখছো ইউটিউবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ফেসবুকে যারা দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্টস বা শেয়ার করতে ভুলবে না। আজকে তোমাদের জন্য আয়োজন নিয়ে এসেছি এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। এখন যারা ইন্টারমিডিয়েট বা এইচএসসি প্রথম বর্ষে অধ্যয়নরত অবস্থায় আছো, তারা অলরেডি সেকেন্ড ইয়ারে উঠে গেছো। উঠে যাও আর না যাও, হ্যাঁ, ফার্স্ট ইয়ারেও সেকেন্ড ইয়ার পড়ানো হয়, অনেক কলেজগুলোতে মিক্স করে পড়ানো হয়, কিছু কিছু কলেজে শুধুমাত্র ফার্স্ট ইয়ার পড়ানো হয়। এটা একটা বিভিন্ন কলেজে বিভিন্ন রকম নিয়ম। তো আজকে এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 1, যার নাম হচ্ছে তাপগতিবিজ্ঞান, তার একটা থিওরি লেকচার নিয়ে এসেছি। একটু আমরা আলোচনা করব কিছু টপিকস যেগুলো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখতেই পাচ্ছ, তাপীয় সাম্যাবস্থা, শূন্যতম সূত্র, তাপমিতিক ধর্ম ও পদার্থ, পানির বিন্দু এবং তাপমাত্রা ও তাপমিতিক ধর্মের একটা সম্পর্ক একটা আলোচনা করব। মানে চ্যাপ্টারের শুরুতে যে বেসিক কনসেপ্টগুলো থাকে, হ্যাঁ, থিওরিটিক্যাল, তার সাথে সূত্রের সম্পর্ক থাকবে, অঙ্কের সম্পর্ক থাকবে, সেগুলো আমরা একটু আলোচনা করব। তো প্রথমে আমার দরকার হচ্ছে এইটা, তাপীয় সাম্যাবস্থা। সাম্যাবস্থা মানে সমান। তোমরা কেমিস্ট্রিতে অনেক সময় সাম্যাবস্থা পড়েছো, অ্যাভেলেবল টাইমে পড়ো, তোমরা সাম্যাবস্থা পড়ো। তো তাপীয় সাম্যাবস্থা কি? বস্তু দুটা, আমরা এটা আলোচনায় আসি। তাপীয় সাম্যাবস্থা কি? ওকে, তাপীয় সাম্যাবস্থা হচ্ছে এক ধরনের, প্রথমে কিছু বস্তুকে, তো দুটা বস্তু ধরলাম। এখন এই চ্যাপ্টারে সবই বলবে শুধু বস্তু না, তাপীয় বস্তু, কারণ সব বস্তুরই কিন্তু তাপ আছে। হ্যাঁ, ঠান্ডা হোক আর গরম হোক, সবাই কিন্তু তাপীয় বস্তু। তুমি মনে করো শুধু গরম হলেই তাপীয় বস্তু, এমন কিন্তু না। যে কোনো বস্তুরই, সব বস্তুরই, পৃথিবীতে সকল বস্তুরই তাপমাত্রা আছে। প্রত্যেকেই হিট বডি আর কি, বা তাপীয় বস্তু আর কি। তো এটা একটা এ বস্তু, এটা বি বস্তু। এই দুটাকে সংস্পর্শে আনতে হবে, তবে শর্ত আছে। কি সংস্পর্শ? এটা কোনো টাচ করা না, হ্যাঁ, তাপীয় সংস্পর্শ। হ্যাঁ, তাপীয় সংস্পর্শ, শুধু সংস্পর্শের মধ্যে পার্থক্য আছে। দুটা গরম, একটা ঠান্ডা একটা গরম বস্তুকে হঠাৎ করে জোড়া লাগাই দিলা এরকম করে, এটাকে তাপীয় সংস্পর্শ বলে না। হ্যাঁ, মাঝে কিছু অবিচ্ছেদ্য বা কোনো কোনো মাধ্যম লাগে, হ্যাঁ, মাধ্যম লাগে, যাই এই বস্তুকে তুমি তাপীয় সংস্পর্শে এনেছো। কি? তাপীয় সংস্পর্শে এনেছো। তো থার্মাল কন্ট্যাক্ট যেটাকে বলে, তাপীয় সংস্পর্শে আনলে কি হবে? তাপ পরিবহনের যে নিয়ম, এটা হচ্ছে অধিক তাপমাত্রার বস্তু হতে নিম্ন তাপমাত্রায় তাপ যাবে, অধিক হতে নিম্ন, মানে গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে তাপ যাবে। হ্যাঁ, তাপ যাওয়ার পরে কি হবে? দুটার তাপমাত্রা সমান পরিণত হবে। দুটার তাপমাত্রা কি হবে? সমান ন্যায় পরিণত হবে। তখন কি হবে? তখন কিন্তু আর তাপের পরিবহন হবে না। তাপের পরিবহন হবে না, বা তাপ চলাচল করবে না, এক বস্তু থেকে আর এক বস্তুতে যাবে না। তার মানে কি? দুটো তাপীয় বস্তুকে তাপীয় সংস্পর্শে আনলে, যদি তারা একই তাপমাত্রায় উপনীত হয়, অর্থাৎ তাপের কোনো আদান প্রদান হয় না, সেই অবস্থাকে বলা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম বা তাপীয় সাম্যাবস্থা। আশা করা যায় বুঝতে পারবে। ওকে, এরপরে শূন্যতম সূত্র। এই তাপীয় সাম্যাবস্থার উপরেই তোমার ভিত্তি করে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র আবিষ্কৃত হয়েছে। তাপগতিবিদ্যার সূত্রগুলো আমি বলি। শূন্যতম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। তোমাদের দ্বিতীয় সূত্র পর্যন্ত আছে ইন্টারমিডিয়েট লেভেলে বা এইচএসসি লেভেলে। এরপরে তৃতীয় সূত্র, চতুর্থ, এগুলো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যাবে। তো এরকম অসংখ্য সূত্র কিন্তু নেই, দ্বিতীয় পর্যন্ত আছে, তৃতীয়টা হায়ার ক্লাসে পড়ানো হয়। যাই হোক, শূন্যতম সূত্র কি? এই তাপীয় সাম্যাবস্থার উপর ভিত্তি করে শূন্যতম সূত্র করা হয়েছে, একটু বলি। এখন আমাদের বস্তু হবে তিনটা,
সি একটা বস্তু। ওকে, প্রথম দুইটা বস্তু ধরলাম এ এবং বি, কি বস্তু? তাপীয় বস্তু, থার্মাল বডি, তাপীয় বস্তু। এই দুইটা বস্তু আলাদা আলাদা ভাবে যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় পরিণত হয়, আলাদা আলাদা ভাবে, আলাদা আলাদা ভাবে সংস্পর্শ করাইছিলাম, তাহলে এইটা এটা কি হয়ে গেল? তাপীয় সাম্যাবস্থা। এটা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মতো। আবার দ্বিতীয় বস্তুটিকে তৃতীয় বস্তুর সাথে, এটা কি বস্তু? তৃতীয় বস্তু আমি বললাম, হ্যাঁ, প্রথম দ্বিতীয় দ্বিতীয়, হ্যাঁ। তাহলে প্রথম এবং দ্বিতীয় বস্তু পৃথক পৃথক ভাবে তৃতীয় বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকলে, তাপীয় সাম্যাবস্থায় থাকলে প্রথম দুইটা বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটাকে বলা হচ্ছে জিরোথ ল, শূন্যতম, জিরো থেকে জিরোথ, শূন্যতম সূত্র, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। ওকে, তাপমিতিক ধর্ম এবং তাপমিতিক পদার্থ, তাপমিতিকও বলতে পারে, উষ্ণতামিতিকও বলতে পারে। ওকে, তাপমিতিক এবং উষ্ণতামিতিক কিন্তু একই হবে। এটা আমরা কি করব? এইটা করব হচ্ছে কিছু কিছু, বেশিরভাগই আর কি, পদার্থের তাপমাত্রা বা তাপ দিলে বা তাপমাত্রা বাড়লে চেঞ্জ হয়। যেমন পানির কি হয়? আয়তন বাড়ে। ওকে, তারপরে প্লাস্টিক কি হয়? গলে যায়, তার এরিয়া বেড়ে যায়। হ্যাঁ, মানে যে জায়গা দখল করে তার চেয়ে বেশি জায়গা তার লাগে, প্লাস্টিক গলে যায়। তাহলে তাপমাত্রা পরিবর্তনের জন্য পদার্থের যে সকল ধর্মের পরিবর্তন ঘটে, যে সকল ধর্মের পরিবর্তন ঘটে, কি বললাম? তাপমাত্রা পরিবর্তনের ফলে পদার্থের যে সকল ধর্মের পরিবর্তন ঘটে সেগুলোকে বলে কি? সেগুলোকে কি বলা হয়? তাপমিতিক ধর্ম। ওকে, যে সকল ধর্মের পরিবর্তন ঘটে। আচ্ছা, আর এই ধর্মগুলো ব্যবহার করে যদি তাপমাত্রা পরিমাপের স্কেল বা থার্মোমিটার ব্যবহার করা হয়, তখন সেই পদার্থগুলোকে বলা হয় হচ্ছে তাপমিতিক পদার্থ। আবার বলছি, তাপমাত্রা পরিবর্তনে পদার্থের যে সকল ধর্মের পরিবর্তন ঘটে এবং ধর্মের পরিবর্তন দ্বারা তাপমাত্রা পরিমাপ করা যেতে পারে, সেই ধর্মগুলোকে বলা হচ্ছে তাপমিতিক ধর্ম। আর ওই ধর্মগুলোকে কাজে লাগিয়ে ওই পদার্থকে ইউজ করে যদি থার্মোমিটার বা তাপমাত্রা স্কেল তৈরি করা হয়, তাকে বলা হয় তাপমিতিক পদার্থ। যেমন পারদ, যেমন পারদ, পারদকে কিন্তু থার্মোমিটারের মধ্যে ব্যবহার করা হয়। তোমার জ্বর মাপো আর তুমি যাই করো না কেন, হ্যাঁ, সেখানে কিন্তু পারদের উপস্থিতি থাকে। ওকে, এখন এরপর আমরা একটু এইটাতে চলে আসি, তাই একটু সুবিধা হবে। এই তাপমাত্রা ও তাপমিতিক ধর্ম পরস্পর সমানুপাতিক। এর নলেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাপমাত্রা সমানুপাতিক তাপমিতিক ধর্ম। তোমাদের এই চ্যাপ্টারে তাপমিতিক ধর্মগুলোকে এক্স দ্বারা প্রকাশ করে, অজানা একটা ধর্ম, যা কিছু হতে পারে। তাপমাত্রা এবং তাপমিতিক ধর্ম কিন্তু পরস্পর সমানুপাতিক, এটা কিন্তু মাথায় রাখবে। এই তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু থার্মোমিটারের সাধারণ একটা সমীকরণ আমরা এর পরের ক্লাসে প্রয়োগ করব। আশা করা যায় ক্লাসগুলো একটু সিকোয়েন্সিয়াল দেওয়ার চেষ্টা করব। তো তাপমাত্রা এবং তাপমিতিক ধর্ম পরস্পর সমানুপাতিক, এই বেসিক কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু থার্মোমিটারের সাধারণ সমীকরণ আসবে। C/5 = F - 32 ডিভিশন 9 = K - 273 ডিভিশন 5। এই সূত্রটা কিন্তু আমাদের এই কনসেপ্টের উপর করে আসবে। তাহলে বেসিক কনসেপ্টটা কি, বেসিক নলেজটা কি, সেটা কিন্তু এই ক্লাসগুলো করো, দেখতে পারবে। হ্যাঁ, আচ্ছা, গেল। এখন প্রাণীর ত্রৈধ বিন্দু, প্রাণীর ত্রৈধ বিন্দু, ত্রৈধ বিন্দু সম্বন্ধে অনেকেই ধারণা আছে, যে তাপমাত্রায় অর্থাৎ তিনটি অবস্থায় বিরাজ করে, কঠিন, তরল ও বায়বীয়, সেটাকে বলা হয় ত্রৈধ বিন্দু। ওকে, কিন্তু পানির ত্রৈধ বিন্দু কি? যে তাপমাত্রায় ও নির্দিষ্ট চাপে। আসি তাই দেখি, তাহলে ত্রৈধ বিন্দু কি? এক ধরনের তাপমাত্রা। এটাও কিন্তু একটা বেসিক নলেজ। ত্রৈধ বিন্দু কি? এক ধরনের তাপমাত্রা। ওকে, আমরা যদি ত্রৈধ বিন্দু করতে চাই তাহলে কি হবে? এটা কিন্তু আমাদের হয়ে গেছে। হ্যাঁ, কি হয়ে গেল দেখি। আমাদের এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটাও হয়ে গেল। হ্যাঁ, পানির ত্রৈধ বিন্দুটা বাকি আছে। ত্রৈধ বিন্দু, তাহলে যে তাপমাত্রায়, ত্রৈধ বিন্দু একটা কি? তাপমাত্রা। যে তাপমাত্রায় এবং 4.5 মিলিমিটার এইচ, একটা চাপে, নির্দিষ্ট একটা চাপ আছে, 4.5 মিলিমিটার এইচ, পারদ চাপ। পারদ চাপ কি?
হ্যাঁ, এটা কিন্তু ফার্স্ট ইয়ারে মানে পদার্থবিজ্ঞান প্রথম পত্রে কিন্তু শেষ অধ্যায় আদর্শ গ্যাসে ওখানে কিন্তু পড়ানো হয়। হ্যাঁ, অফলাইনে আমি পড়িয়ে থাকি বিভিন্ন ব্যাচগুলোতে। তো এটা কি, এই চাপে যে তাপমাত্রায় পানি কঠিন, তরল ও বায়বীয় তিনটা অবস্থায় সাম্যাবস্থায় থাকে বা তাপীয় সাম্যাবস্থায় থাকে। হ্যাঁ, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে পানির ত্রৈধ বিন্দু। ওই তাপমাত্রা কত? 273.16 কেলভিন। কত রে? 273.16 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস। বাসার ফ্রিজ থেকে একটা গোজামিল অ্যান্সার দিয়ে দিই। হ্যাঁ, তো গোজামিল, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ গোজামিল? আমি মাঝে মাঝে বলি যে যাহা কিছু গুজে দিলে, হ্যাঁ কি, যাহা কিছু গুজে দিলে হ্যাঁ সঠিক মান বা সঠিক অবস্থায় পৌঁছানো যায় তাকে বলে কিন্তু গোজামিল। গোজামিল দিয়ে কিন্তু মিলাতে হবে। ওই ফ্রিজ থেকে বরফ বের করো এক টুকরা, হ্যাঁ, তখন দেখবা বরফের ধোঁয়া উঠতেছে, পানি পানি ভাব, আর বরফটা নিজে তো শক্ত, তার মানে কি কঠিন, ওটা মনে করেন ওটা 0 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওইটা ওই অবস্থায় কিন্তু কঠিন, তরল, বায়বীয় তিনটা এক অবস্থায় থাকে, এটাকে বলা হয় পানির ত্রৈধ বিন্দু। ওকে, এখন পানির ত্রৈধবিন্দুর সাথে তাপমাত্রা সম্পর্কের একটা পানির ত্রৈধবিন্দু তাপমাত্রা এবং তাপমিতিক ধর্মের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটার জন্যই কিন্তু আমি বলেছি তাপমাত্রা ও তাপমিতিক ধর্ম। হ্যাঁ, একটা সূত্রে আসি আমরা, ত্রৈধবিন্দুর সম্পর্কিত একটা সূত্র। ওকে, তাহলে ত্রৈধবিন্দুর সংখ্যা কিন্তু হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল। এখন একটা এক্সট্রা রুল শিখবো, নিয়ম শিখবো, অঙ্ক করতে হয় যেটা দ্বারা আর কি। হ্যাঁ, নিয়ম 1 বা রুল 1 লিখলাম আমি, যাই বললো না কেন। ওকে, তাহলে আমি বললাম আমরা জানি টি সমানুপাতিক এক্স, তাপমাত্রা এবং তাপমিতিক ধর্ম। ধরো তুমি একটা তাপমাত্রা দিয়েছো, কলমের তাপমাত্রা দিয়েছো, কলমের কি হয়েছে, দৈর্ঘ্য বেড়ে গেছে সাপোজ, তাহলে সেটাকে বললাম কি এক্স। তাহলে তাপমাত্রা যত বাড়াবে দৈর্ঘ্য, কলমের দৈর্ঘ্য তত বেড়ে যাবে, তার মানে টি বাড়বে, এক্সও বাড়বে। ওকে, আমি পরের লাইনে টি ইকুয়াল টু একটা ধ্রুবক দিলাম এক্স, গেল, এটা 1 নং সমীকরণ। এখন কথা হলো এই কলমটাকে আমি পানির ত্রৈধবিন্দুতে আনলাম, কি সরি তার ত্রৈধবিন্দুতে আনলাম, পানির না, এই কলমটাকে আমি ত্রৈধবিন্দু, প্রত্যেক পদার্থেরই ত্রৈধবিন্দু আছে, তো ত্রৈধবিন্দুর তাপমাত্রা প্রকাশ করা হচ্ছে, আবার ত্রৈধবিন্দুর তাপমাত্রা প্রকাশ করে টি টিআর, ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার, যেটাকে বলা হচ্ছে পানির ত্রৈধবিন্দু। ওকে, টিটিআর। তো টিটিআর এটা একটা তাপমাত্রা, এর ত্রৈধবিন্দুতে পৌঁছালাম আমরা 273.16, সাপোজ এটা ত্রৈধবিন্দুতে পৌঁছালাম। তাহলে এই অবস্থায় সে কি করবে, এই প্লাস্টিক কিছু গলে যাবে, কিছু উড়ে যাবে, কিছু তোমার শক্ত থাকবে। তাহলে সেই ধর্মকে বললাম হচ্ছে, সরি এটা সমানুপাতিক এক্সটিআর। সেই ধর্মকে কি বললাম আমরা, এক্সটিআর। তাহলে ত্রৈধবিন্দু তাপমাত্রাতে পৌঁছানোর পরে তার যা পরিবর্তন হচ্ছে সেটাকে বললাম এক্সটিআর, নর্মাল তাপমাত্রায় যে পরিবর্তন হচ্ছে সেটাকে বললাম এক্স। ওকে, এটাও যদি আমি একটা সমীকরণ আকারে লিখি, টিটিআর ইকুয়াল টু এ এক্সটিআর, 2 নং সমীকরণ দিলাম আমরা। ওকে, তাহলে দেখো 1/2 যদি করি আমি একটা সূত্র পাবো, কি আসতেছে, 1 ডিভিশন। হ্যাঁ, তোমাদের বলে রাখা ভালো, তোমাদের প্রমাণ নাই ঠিক আছে, তবে প্রমাণ আছে। 2023 সালে যে পরীক্ষা হয়েছে, বোর্ড পরীক্ষায় কিন্তু ছোটখাটো প্রমাণ এসেছে, তো এটা কিন্তু একটা ছোটখাটো প্রমাণ কিন্তু পরীক্ষায় আসতেই পারে। ওকে, যেমন এসেছিল কি, ওই যে প্রথম পত্রের গাঠনিক ধর্ম চ্যাপ্টারে যে পয়সনের অনুপাত আছে, ইয়াং এর গুণাঙ্কের অনুপাত আছে, এইগুলো কিন্তু নির্ণয় করো বা সমীকরণটি কিভাবে আসছে, এই প্রমাণ কিন্তু 2023-এ ঢাকা বোর্ড না কোন বোর্ডে যেন এসেছিল। তার মানে ছোটখাটো প্রমাণ কিন্তু দেখাই এই জন্যই পরীক্ষায় আসতে পারে, না হলেও অ্যাডমিশনে অবশ্যই আসে, যেখানে লিখিত অংশ আছে। ডিইউ ইঞ্জিনিয়ারিং গুলোতে, হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং গুলোতে রুয়েট বুয়েট কুয়েটে কিন্তু অবশ্যই এগুলো আসে। ওকে, 1/2 কি আসতেছে, টি ভাগ টিটিআর, ভাগ করলে কি হয়, এ এ কেটে যায়, তাহলে এক্স এক্সটিআর, টি ইকুয়াল টু টি টিআর, এই পাশে এটা চলে গেল এক্স এক্সটিআর। এটা কিন্তু একটা সাধারণ সমীকরণ, তাপমাত্রার সাথে তাপমিতিক ধর্ম এবং ত্রৈধবিন্দুর একটা সাধারণ সমীকরণ। দেখো এটা থেকে কিভাবে আমাদের অন্য সূত্রগুলো আসে। এই যদি আবার, হ্যাঁ, যদি এক্স
এক্স যেগুলো আছে, এটা একটা ধর্ম বললাম চাপ, কি বললাম, চাপ বললাম কিংবা রোধ বললাম, যে তাপমাত্রা পরিবর্তন করলে তাপমিতিক ধর্ম যেটা হবে সেটা এটা হচ্ছে রোধ। এগুলো কি, রোধ, রোধের পরিবর্তন হয়, তাপমাত্রা বৃদ্ধি করলে অবশ্যই রোধের পরিবর্তন হয়। তাহলে এই এক্স এর বদলে আমরা আর কে রিপ্লেস করলাম, কি, রোধ আর কে রিপ্লেস করলাম। তাহলে সূত্রটা কি হবে একটু দেখি আমরা, কি হবে, যে অতএব এই সূত্রটা কি হচ্ছে, টি ইকুয়াল টু টিটিআর এর মান তো ফিক্সড 273.16 কেলভিন। আচ্ছা, আর এক্স হচ্ছে আর, আর আর হচ্ছে আর টি আর। এটা কিন্তু একটা নতুন সূত্র হয়ে গেল। রোধের অঙ্ক যদি আসে, রোধের সাথে ত্রৈধবিন্দু সম্পর্কিত অঙ্ক আসে, এটা কিন্তু সূত্র। এখানে আর হবে হচ্ছে টি তাপমাত্রায় রোধ, আর টি আর হবে হচ্ছে ত্রৈধবিন্দুতে রোধ। অঙ্কে দেওয়া থাকবে বা বের করতে হবে। ওকে, তাহলে আর দিয়ে হতে পারে সূত্রটা। আর একটা সম্পর্ক কি দিয়ে হতে পারে, যদি মানে তাপমিতিক ধর্ম আয়তন থাকে, তাহলে কি হতে পারে, টি ইকুয়াল টু 273.16 ভিটিআর, এটা হতে পারে। ওকে, এরপরে হতে পারে টি ইকুয়াল টু 273.16, হ্যাঁ, পিটিআর, চাপ দিয়ে অঙ্ক আসতে পারে। ওকে, তাহলে এই যে দেখো সূত্র পেলাম এটা, তারপরে কিন্তু মডিফাই করে এইটা আসতে হবে। তুমি এটা করলে কিন্তু আয়তনটা জানলে না, তাহলে কিন্তু হবে না, বইতে কিন্তু সব দেওয়া থাকে না। তাহলে আমরা কিন্তু নিয়ম এক করলাম। হ্যাঁ, তাহলে একটা অঙ্ক কিন্তু এখান থেকে হতেই পারে, বস্তু ঘাটাঘাটি করলে পারবে আর কি। এটা কোনো বিষয় না। তো যাই হোক, আজকে থিওরি ক্লাসটা মোটামুটি এই পর্যন্ত, আর আমি আগাবো না। তো আমরা নেক্সটে খুব ভালো ভালো ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। আর পেজটি লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো নেক্সট ক্লাসে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সাথে থাকবে আতিক্স ফিজিক্স সলিউশন।